ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো অনেকেই ইউরোপের ইতিহাস নিয়ে এসএসসির জন্য সন্দিহান ছিলেন যে কিভাবে প্রিপারেশন নেবেন। অনেকেই আমাকে বলছিল যে যাতে ইউরোপের ইতিহাসটাকে আগে কভার করা যায়, কারণ এটা আমাদের কাছে অনেকের কাছেই অপরিচিত, কারণ আমরা সেই অনেক আগে পড়েছি, অনেকদিন পড়া নেই। তো সেই কারণে আমি ইউরোপের ইতিহাসটাকে আগে কমপ্লিট করে আবার ইন্ডিয়ান হিস্ট্রিতে যাব। ওকে, তো আজকে রাত্রেই আমরা ব্ল্যাকবোর্ড সিরিজের সেকেন্ড এমসিকিউ যে সিরিজ সেটা নিয়ে আসবো, সেটাও অবশ্যই আপনারা দেখবেন। একই সাথে যেটি বলার, আমরা আজকে থেকে ইউরোপের ইতিহাস সেই রিলেটেড ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো পড়ার চেষ্টা করব, তার পাশাপাশি আমরা কিছু কিছু এমসিকিউ দেখবো। ওকে, প্রত্যেকটা যে পার্ট বা ভিডিওগুলো করা হবে সেখান থেকে। তো আজকে আমরা ফরাসি বিপ্লব দিয়ে শুরু করছি। ইউরোপের ইতিহাসের উপর এসএসসিতে তিনটে বেসিক্যালি ইউনিট আছে, একদম লাস্ট তিনটে। তো আমরা ফরাসি বিপ্লব দিয়ে শুরু করছি। ফরাসি বিপ্লব আপনাদের জন্য অবশ্যই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলা যেতে পারে। তো একটু মন দিয়ে ক্লাসটা শুনুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। তো আমরা শুরু করি ফরাসি বিপ্লবের ক্লাসটি। ওকে, হোপফুলি ফরাসি বিপ্লব কবে হয় এটি সকলের কাছেই পরিচিত। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হচ্ছে, এবং ফরাসি বিপ্লব বিশ্ব ইতিহাসে, শুধুমাত্র ফ্রান্সের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট। কারণ এই বিপ্লবের মাধ্যমেই সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে বার্তা সেটা বিশ্ব জুড়ে পৌঁছাচ্ছে, এবং জনগণের অভ্যুত্থানে কিভাবে একটা রাজতন্ত্রের পতন ঘটে, তো সেই ব্যাপারটিও আমরা ফরাসি বিপ্লবের মাধ্যমে জানতে পারি। ওকে, যে কারণে বিশ্বের ইতিহাসে কয়েকটি রেভলিউশনকে যদি আমরা পড়ার চেষ্টা করি, তো তার মধ্যে অবশ্যই ফ্রেঞ্চ রেভলিউশন আসে। ওকে, আচ্ছা, এর মেন ঘটনাটা কি, ফরাসি বিপ্লবে কি ঘটেছিল বেসিক্যালি যদি জানার চেষ্টা করা হয়, তো রাজতন্ত্রের পতন ঘটছে, ডিক্লাইন অফ মনার্কি অ্যান্ড অ্যারাইভাল অফ ডেমোক্রেসি। ওকে, মানে প্রজাতন্ত্রে বা অ্যারাইভাল অফ রিপাবলিক, প্রজাতন্ত্রের একটা প্রতিষ্ঠা হচ্ছে ফরাসি বা মানে ফ্রান্সে। ওকে, এবং মূল ঘটনাগুলি যদি দেখি আমরা, 14ই জুলাই রাজতন্ত্রের যে দম্ভ, 14ই জুলাই 1789 বাস্তিল দুর্গ সেটি পতন হচ্ছে, আক্রমণ হচ্ছে। রাজতন্ত্র বিলোপ মোটামুটিভাবে হয়ে যাচ্ছে 1792 সাল, এবং দুর্বল, অপেক্ষাকৃতভাবে অপদার্থই বলা চলে, ষোড়শ লুই, তার মৃত্যুদণ্ড হচ্ছে 1793 সালে। এভাবেই মোটামুটিভাবে ফরাসিতে রাজতন্ত্রের পতন ঘটে, গণতন্ত্রের আবির্ভাব ঘটছে বা প্রজাতন্ত্রের আবির্ভাব ঘটছে। তো এই জায়গাটি একটু মনে রাখবেন। আচ্ছা, এবার মেইন যে জায়গাটা সিলেবাসে আছে, যে সামাজিক অর্থনৈতিক কারণ, কেন ফরাসি বিপ্লব হয়েছিল, কেন ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল। ওকে, এক্ষেত্রে তিনটে মেজর কারণ ছিল। একটা হচ্ছে সামাজিক কারণ, সেকেন্ড হচ্ছে অর্থনৈতিক কারণ, থার্ড হচ্ছে দার্শনিকদের ভূমিকা বা রোল অফ ফিলোসফার্স। তো সামাজিক কারণের মধ্যে যদি আমরা আলোচনা করার চেষ্টা করি, প্রথমেই যে জিনিসটি মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মাথায় রাখতেই হবে, প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে ফ্রান্সের সোসাইটিকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। ওকে, প্রথম ভাগটার নাম দেওয়া হচ্ছে প্রথম এস্টেট বা ফার্স্ট এস্টেট। ওকে, এই জায়গাটি কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন, কারণ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো প্রথম অংশটিকে বলা হচ্ছে ফার্স্ট এস্টেট বা প্রথম এস্টেট। এইবার ফার্স্ট এস্টেটের অংশ কারা, যারা যাজক সম্প্রদায়ের। ওকে, যাজক সম্প্রদায়ের যারা মানুষ তারা হচ্ছে ফার্স্ট এস্টেটের মানুষ, মানে বেসিক্যালি ক্লার্জি। ওকে, তো এই ক্লার্জিদেরকে বলা হচ্ছে, যাজক শ্রেণীদেরকে বলা হচ্ছে প্রথম এস্টেট, যারা বেসিক্যালি কর মুক্ত ছিল, মানে যাদেরকে কোনো রকম কর দিতে হতো না। দ্বিতীয় এস্টেট বা সেকেন্ড এস্টেট গঠিত হচ্ছে অভিজাত শ্রেণী বা অ্যারিস্টোক্র্যাটদের নিয়ে। ওকে, যারা অভিজাত শ্রেণী তাদেরকে নিয়ে গড়ে উঠছে, এরাও ছিল কর মুক্ত একটা শ্রেণী। তৃতীয় এস্টেট হচ্ছে এই দুটো ছাড়া বাকি সব কিছু হচ্ছে তৃতীয় এস্টেটের অংশ, কৃষক, শ্রমিক, বুর্জুয়া, তারপরে সাঁকুলত, সাঁকুলো মানে যারা ভবঘুরে, ঠিক আছে, তাকে ফ্রেঞ্চ ভাষায় সাঁকুলত বলা হচ্ছে। তো এই যে সমস্ত শ্রেণী, এবার মানে জনসংখ্যা প্রায় 98% মানুষ, তারা ছিল তৃতীয় এস্টেটের অংশ, এবং এদের কি মেজরিটির যে কর সেই কর দিতে হচ্ছে। ওকে, তো ফার্স্ট এস্টেট কারা, ক্লার্জি বা যাজক বা পুরোহিতরা। ওকে, সেকেন্ড এস্টেট কারা, অভিজাত শ্রেণী বা অ্যারিস্টোক্র্যাটরা। থার্ড এস্টেট কারা, কৃষক, শ্রমিক, বুর্জোয়া, সমস্ত কিছু আর কি, যাজক, অভিজাত, বাকি দিয়ে সব কিছুই হচ্ছে তৃতীয় এস্টেটের অংশ। ওকে, আশা করছি ক্লিয়ার হচ্ছে।
এইবার এই এস্টেটগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে প্রিভিলেজড আর একটাকে বলা হচ্ছে নন প্রিভিলেজড। ওকে, প্রিভিলেজ মানে হচ্ছে সুবিধাভোগী শ্রেণী। সুবিধাভোগী কারা ছিল? যাদেরকে কর দিতে হচ্ছে না, প্রথম এস্টেট এবং সেকেন্ড এস্টেটের মানুষরা ছিল সুবিধাভোগী শ্রেণী। ওকে, তৃতীয় এস্টেটের মানুষরা ছিল বেসিক্যালি নন প্রিভিলেজ, কারণ এদের কি সব কর দিতে হচ্ছে, এদের ওপরই শোষণটা হচ্ছে, এদের ওপরই অপারেশনটা চলছে। ওকে, আশা করছি বোঝা গেছে। এইবার আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, এই যে প্রথম স্টেটে পুরোহিত শ্রেণী বা ক্যাথলিক চার্চ বা যাজক শ্রেণীর কথা বলা হচ্ছে, এদেরও আবার দুটো ভাগ ছিল, একটা উচ্চতর যাজক যেমন আর্চ বিশপ, বিশপ, অ্যাবট, এদেরকে বলা হচ্ছে উচ্চতর যাজক। আর একটা হচ্ছে নিম্নতর যাজক, মানে যারা গ্রামের পাদ্রী বা গ্রামের চার্চের হেড, তারা হচ্ছে নিম্নতর যাজক। ওকে, আশা করছি মনে থাকবে। সেকেন্ড যে স্টেট, দ্বিতীয় স্টেট, যেখানে অ্যারিস্টোক্র্যাটরা থাকছে, এদেরও আবার দুটো ভাগ ছিল, একটাকে বলা হচ্ছে জন্মসূত্রে অভিজাত, যাদেরকে ইংরেজিতে বলা হচ্ছে নোবিলিটি অফ দ্য শোড। নোবিলিটি অফ দ্য শোড মানে যারা জন্মসূত্রে অভিজাত বা অসিধারী অভিজাত বা দরবারি অভিজাত। আর একটা অভিজাত হচ্ছে যারা কর্মসূত্রে অভিজাত, যাদেরকে বলা হচ্ছে নোবিলিটি অফ দ্য রোব বা পোশাকি অভিজাত। তো অভিজাত বা দ্বিতীয় স্টেটের যে অভিজাত, তাদেরও দুটো ভাগ, একটা হচ্ছে অসিধারী অভিজাত আর একটা হচ্ছে পোশাকি অভিজাত। একটা নোবেলিটি অফ দ্য শোড আর একটা নোবেলিটি অফ দ্য রোব। আশা করছি এটা মনে থাকবে এবং এটা খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে বললে হবে না, মনে রাখতেই হবে। ওকে, আচ্ছা, এইবার ফরাসি বিপ্লব কেন হচ্ছে এইখান থেকেই দেখুন খুব স্পষ্টভাবে বুঝে নিতে পারবেন যে এই যে অসাম্য, মানে এই তৃতীয় স্টেটদের উপর এত করের বোঝা, এত এক্সট্রাক্ট করা হচ্ছে, এত অপারেশন করা হচ্ছে, যে কারণে এরা অ্যাকচুয়ালি মানে বিক্ষোভ করছে, যেটা থেকে আস্তে আস্তে বিপ্লবের যে স্ফুলিঙ্গ সেটা দেখা যাচ্ছে। এবং একই সাথে এই সময়কালই আমরা যদি দেখি বুর্জুয়াদেরও উত্থান ঘটছে এবং ফিলোসোফারদেরও উত্থান ঘটছে। বুর্জুয়াদের উত্থান ঘটছে বলতে কি, বুর্জুয়া বলতে যারা মধ্যবিত্ত শ্রেণী, তাদেরকেও ট্যাক্স নেওয়া হচ্ছে, তারাও বেশ ক্ষুব্ধ হচ্ছে রাজতন্ত্রের প্রতি এবং এই অত্যাচারের প্রতি। তো তারাও একদম সমতার কথা, রাজনৈতিক অধিকারের কথা, স্বাধীনতার কথা বলছে। আবার সাধারণ মানুষও এই বিপ্লবে অংশগ্রহণ করছেন এবং কিছু দার্শনিক এই সময় বিভিন্ন লেখালেখি করছেন, সেই দার্শনিকদের লেখালেখিও জনগণকে অনুপ্রেরণা দিচ্ছে। তার মধ্যে ভলতেয়ার, রুসো, মন্তেস্কু, দিদেরো, এই সমস্ত মানুষরা এই সময়কালে থাকছে। আবার কিছু অর্থনীতিবিদও এই সময়কালে থাকছে, যার মধ্যে অ্যাডাম স্মিথের কথা আমরা যদি পড়ি, ঠিক আছে, অ্যাডাম স্মিথের রোলও এই ক্ষেত্রে একটু থাকবে। তার ওয়েলথ অফ নেশনস, ওকে, এই বইটির কথা আশা করি সকলেই জানেন। তো ওয়েলথ অফ নেশনস, এই বইটির কথা মাথায় রাখবেন এই প্রসঙ্গে। তো ভলতেয়ার, রুসো, মন্তেস্কু, এদের যে প্রচার করা, মানে সমতার কথা, স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা, সেটাকে কেন্দ্র করে কিন্তু বিপ্লব তার তার যে স্ফুলিঙ্গ সেটা আরো বেশি মাত্রায় ছড়াচ্ছে। ওকে, তো এই মোটামুটি কারণ। আচ্ছা, তিনটে স্টেটকে যদি একটু দেখার চেষ্টা করো, দেখো পুরোহিত বা যাজক, তাদের 0.5% হয়তো টোটাল মানুষ তারা করমুক্ত ধর্মীয় ক্ষমতা ছিল। দ্বিতীয় শ্রেণী অভিজাত বা অ্যারিস্টোক্র্যাট, তাদের শতাংশ হচ্ছে 1.5% করমুক্ত, এদের জমির মালিকানা ছিল। তৃতীয় শ্রেণী হচ্ছে কৃষক, শ্রমিক, বুর্জোয়া, সাকুলত সবাই, যাদের সংখ্যা প্রায় 98% এবং এরা সম্পূর্ণ কর দিচ্ছে, এদের কোনো সুবিধা ছিল না, নন প্রিভিলেজ। তো এই কারণেই এরা আন্দোলনটা করছে। আমি একটা গ্রাফিক্সও দেখাচ্ছি এআই এর মাধ্যমে। দেখো এই যে টোটাল একদম ওশিয়ান লাইক যে কালার দেখা যাচ্ছে, ওকে, এটা হচ্ছে 98% মানুষ যারা থার্ড স্টেটে। প্রথম স্টেট হচ্ছে যেটা পুরোই, যেটা রেড রেড কালার যেটা দেখা যাচ্ছে, এবং সেকেন্ড স্টেট হচ্ছে অভিজাত, এবং থার্ড যে টোটালটা সেটা হচ্ছে সাধারণ জনগণ, যাদেরকে তৃতীয় স্টেট বলা হচ্ছে। এই স্টেট তিনটে থেকে প্রশ্ন আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এইবার আরো বেশ কিছু কারণ ছিল যে কারণে বিপ্লব, যে কারণের ফরাসি বিপ্লব হচ্ছে। অর্থনৈতিক সংকট, ফ্রান্সের রাষ্ট্রীয় ঋণ বেড়ে যাচ্ছে, বিশেষ করে আমেরিকা স্বাধীনতার যে যুদ্ধ 1775, 1783, এই সময়কালের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে মানে ফরাসি রাজা, যে কারণে করের বোঝা বাড়ছে। পাশাপাশি তৃতীয় স্টেটের উপর বিভিন্ন রকমের কর, মানে যে বেসিক কর সেগুলো তো ছিল, তার উপর টেইল, গাবেল, মানে আরো বেশি মাত্রায় কর চাপানো হচ্ছে। ওকে, যে কারণে সমস্যা দেখা যাচ্ছে। খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, বিশেষ করে রুটি, মানে আমরা বাঙালিরা ভাত প্রিয় হতে পারি কিন্তু বিদেশে রুটি
বা বাংলা মানে ভারতবর্ষেরও অন্যান্য রাজ্যেও আমরা জানি যে রুটির একটা প্রচলন বিশাল মাত্রায় আছে। তো এই রুটির দাম বৃদ্ধি বা মূল্য বৃদ্ধি, দুর্ভিক্ষ, বেকারত্ব ইত্যাদি কারণে জনগণ বেশ ক্ষুব্ধ ছিল। তার পাশাপাশি আরেকটি জিনিস ছিল, এই জনগণ এমনিই ক্ষুব্ধ, তার উপর ষোড়শ লুই মানে ফরাসি বিপ্লব সময়কালে যিনি রাজা এবং তার রানী ম্যারি অ্যান্টোয়ানেট, এরা বিলাসী জীবনযাপন করছে, লাক্সারিয়াস লাইফস্টাইল করছে। ওকে, ভার্সাই প্রাসাদে একদিন একটা ঘটনা ঘটেছিল, আপনাদেরকে বলি একটা গল্প। হ্যাঁ, তো এই ফ্রান্সে জনগণ বিক্ষোভ করছে, বিপ্লব করছে, প্রাসাদের সামনে বিক্ষোভ করছে। তো রানী একদিন রাজাকে মানে লুই ষোড়শকে জিজ্ঞেস করছে ওরা বিপ্লব করছে কেন। তখন লুই ষোড়শ বলছে যে ওরা রুটির জন্য বিক্ষোভ করছে। ওকে, তখন রুটির জন্য বিক্ষোভ করছে বলতে রানী ম্যারি অ্যান্টোয়ানেট তিনি বলছেন ওরা রুটি কিনতে না পারে তাহলে কেক কিনে খাক, তাও বিপ্লব কেন করতে যাবে। মানে তার জনগণের সেন্স, জনগণ কিভাবে আছে তার সেই সম্পর্কে সেন্সই নেই। সে বলছে রুটি কিনতে না পারে কেক কিনে খাক, মানে সে রুটির জন্য আন্দোলন করছে, রুটিই খেতে পারছে না অথচ বলছে কেক কিনে খাক। তো এই জন্য এই রুটির ঘটনার সাথে কোন রানী যুক্ত এটাও প্রশ্ন একটা, রানী ম্যারি অ্যান্টোয়ানেট। ওকে, এটাও মাঝে মাঝে প্রশ্ন দেয় বিভিন্ন জায়গায়। তো এই দুজনের যে অপব্যয় বিলাসিতা সেটা জনগণকে আরো ক্ষুব্ধ করে দিচ্ছে। ওকে, পাশাপাশি এস্টেট জেনারেল ডাকা হচ্ছে 1789 সালে, সেখানেও তৃতীয় এস্টেটের যে দাবি সেগুলো সেই অর্থে মানা হচ্ছে না, যে উপেক্ষিত হচ্ছে, যে কারণেও আন্দোলন দেখা যাচ্ছে। তাহলে অর্থনৈতিক কারণগুলো বোঝা যাচ্ছে, রাষ্ট্রীয় ঋণ, কর ব্যবস্থা, মূল্যবৃদ্ধি, দুর্ভিক্ষ এবং রাজকীয় যে অপব্যয়, এই কারণে বেসিক্যালি কিন্তু অর্থনৈতিক কারণে ফরাসি বিপ্লব হচ্ছে। সামাজিক এবং অর্থনৈতিক দুটো কারণ বোঝা গেল। এরপরে হচ্ছে দার্শনিক কারণ। দার্শনিকরাও এই ফরাসি বিপ্লবে বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলছে। হ্যাঁ, তাদের যে রোল, আমি অত্যন্ত সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে বোধগম্য হয়। ব্যাপার হচ্ছে ফরাসি যারা দার্শনিক তাদের যে লেখালেখি সেগুলোও বিশাল মাত্রায় জনগণকে ইন্সপায়ার করছে, বিশেষ করে ভলতেয়ার, রুশো এবং মন্তেস্কুর লেখা। ভলতেয়ার ধর্মীয় সহিষ্ণুতার কথা বলছেন। ওকে, মাথায় রাখার চেষ্টা করবে, ভলতেয়ার হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতার কথা বলছেন বারবার। এবং ভলতেয়ার তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। তিনি বলছেন একবার, ইফ গড ডিড নট এক্সিস্ট ইট উড বি নেসেসারি টু ক্রিয়েট হিম। ওকে, তো তিনি ভগবান বা ঈশ্বরে বিশ্বাস ছিলেন, ঈশ্বরবাদী ছিলেন। এবং ভলতেয়ার তার ক্যান্ডিডে বলে একটি গ্রন্থ লিখছেন, ক্যান্ডিডে। ওকে, সেই গ্রন্থে তিনি তার যে ভাবনাগুলো সেগুলোর কথা বলছেন। ঠিক আছে, CANDIDE, ক্যান্ডিডে গ্রন্থটার নাম মাথায় রাখতে হবে কারণ প্রশ্ন আসে। এবং এই ফরাসি বিপ্লবের দার্শনিকরাই সমতা, স্বাধীনতা, ভ্রাতৃত্বের কথা বারবার প্রচার করছেন। আচ্ছা, জি যা রুশো বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রাক্ট, তার আর একটি গ্রন্থের নাম আছে এমিল। ঠিক আছে, EMILE মাথায় রাখবেন কারণ গ্রন্থের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি জেনারেল উইলের কথা বলছেন, যে জনগণের কাছেই, জনগণই হলো রাষ্ট্র এবং সমস্ত সার্বভৌম শক্তির উৎস। এই ব্যাপারটা প্রথম বলছেন কিন্তু রুশো। ওকে, তো জনগণ, গণতন্ত্র, এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোর কথা কিন্তু রুশো লিখছেন, বলছেন, যেগুলো দর্শকদেরকে ইন্সপায়ার করছে। দর্শক বলতে কারা না, বিপ্লবীরা যারা ফরাসি বিপ্লবের সাথে যুক্ত। ওকে, তো মন্তেস্কিউর ক্ষমতার বিভাজন, মন্তেস্কিউ একটা বিখ্যাত গ্রন্থ লিখছে যেটাও পরবর্তীকালে ফরাসি বিপ্লবের জন্য খুব একটা ইন্সপায়ারিং গ্রন্থ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে স্পিরিট অফ লস। ওকে, তো স্পিরিট অফ লস এই বইটি 1748 সালে প্রকাশিত হচ্ছে। বইটিতে তিনি সেপারেশন অফ পাওয়ারের কথা বলছেন, ক্ষমতার বিভাজনের কথা বলছেন, যে আইন, শাসন এবং বিচার এই তিনটেকে ডিভাইড করে দিতে হবে। ওকে, এই তিনটে আলাদা আলাদা পার্ট করে দিতে হবে, মানে সবার হাতেই একটা ক্ষমতা থাকলে হবে না, ক্ষমতার বিভাজীকরণ করতে হবে এবং সাংবিধানিক শাসনের প্রয়োজন আছে। তো এই লেখাগুলো যখন লেখা হচ্ছে স্বভাবতই জনগণও একই সাথে ইন্সপায়ার হচ্ছে এবং তারা এই তিনটের আলাদা আলাদা বিভাগ তৈরি করার জন্য, সাম্যের জন্য, স্বাধীনতার জন্য, ভ্রাতৃত্বের জন্য বিপ্লব করছে। ওকে, তো ফরাসি বিপ্লবের মূল যে চেতনা, সমতা, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি। ওকে, এই তিনটে ধারণাকেও আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে মানব এবং নাগরিক অধিকারের ঘোষণা। 1789 সাল জাতীয় পরিষদ একটা মানব এবং নাগরিক অধিকারের ঘোষণা করছেন। ওকে, যেখানে স্বাধীনতা, সমতা, সম্পত্তির অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদির কথা বলা হচ্ছে। এরপরে বিপ্লবটা কিভাবে আরো মানে
পিপারেশনের দিকে যাচ্ছে না টেনিস কোর্টে একটা শপথ নেওয়া হচ্ছে 1789 সালেই প্রতিনিধিরা যে সংবাদ মানে বেসিক্যালি তারা যে ডিসিশনটা নিচ্ছে সেটা হচ্ছে কি না তাদের ডিসিশন ছিল যে কনস্টিটিউশনকে ক্রিয়েট করতে হবে, সংবিধানকে মানে প্রণয়ন করতে হবে, তবেই আমরা একটা সুনির্দিষ্টভাবে গণতন্ত্রের দিকে এগোতে পারবো। তো তারা টেনিস কোর্টে যে শপথ নিচ্ছে সেখানে তারা সংবিধান প্রতিষ্ঠার দিকে যাচ্ছে। ওকে, এটিও একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এবং সমতা স্বাধীনতার যে বার্তা সেটার কথাই বারবার বলার চেষ্টা করছে, যেটা ফ্রান্স থেকেই পরবর্তীকালে ইউরোপে এবং সারা পৃথিবী জুড়েই ছড়াচ্ছে। ওকে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও যে আদর্শের কথা বলা হচ্ছে বা যারা মধ্যবিত্ত শ্রেণী তারাও কিন্তু এই ধরনের লেখালেখি থেকেও ইন্সপায়ার পাচ্ছেন। ওকে, তো দার্শনিকদের কথাগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, গ্রন্থগুলোর নাম হচ্ছে বাংলায় ট্রান্সলেট করা আছে, কিন্তু ইংরেজি গ্রন্থগুলোর নামই মনে রাখতে হবে। ভলতেয়ারের ক্যান্ডিডে, জ্যাক রুসোর সোশ্যাল কন্ট্রাক্ট, আর মন্তেস্কুর হচ্ছে দ্য স্পিরিট অফ লস। ওকে, আচ্ছা মাথায় রাখবেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমি কিছু ইম্পর্টেন্ট বইয়ের নামও অ্যাড করেছি যেগুলো জিজ্ঞেস করতেই পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রন্থের নাম যদি বলা যায় সেটা হচ্ছে জর্জ লেফেব্রের যে বইটা। ওকে, এটা দেখুন আলাদা করে দেওয়া আছে। ওহো, আমি এটাকে নিতেই পারছি না। জর্জ লেফেব্রের যে বইটি সেটির নাম অবশ্যই মাথায় রাখতে হবে, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ফ্রম ইটস অরিজিন টু 1793। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জর্জ লেফেব্রের বইটার নাম মাথায় রাখতেই হবে কারণ বিশাল ইম্পর্টেন্ট একটা বই। ওকে, আচ্ছা আর তারপরে ইম্পর্টেন্ট বই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন আ হিস্ট্রি বাই থমাস কার্লাইল, আ শর্ট হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বাই জেরেমি ডি পপকিন, সিটিজেন্স আ ক্রনিকল অফ ফ্রেঞ্চ রেভলিউশন বাই সিমন স্ক্যামা, অক্সফোর্ড হিস্ট্রি অফ ফ্রেঞ্চ রেভলিউশন বাই উইলিয়াম ডোয়েল, দ্য ওল্ড রেজিম অ্যান্ড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বাই অ্যালেক্স ডা টকিওভেলে। তো এই বইগুলোর নাম মাথায় রাখবেন। প্রথম 3-4টে বইয়ের নাম তো অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এগুলো বিশাল মাত্রায় ইম্পর্টেন্ট। জর্জ লেফেব্রের বইটা থেকেই ফরাসি বিপ্লবের মানে আমরা ডিটেলস জানতে পারি। ওকে, তো এই মোটামুটি আলোচনা, যেগুলো আমি ইম্পর্টেন্ট জায়গা সেগুলো বলার চেষ্টা করলাম। তো মূল ঘটনাগুলো যদি দেখা যায়, 1789 বাস্তিল আক্রমণ হচ্ছে। 1789তেই মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে টেনিস কোর্টের শপথ নিচ্ছে থার্ড এস্টেটের মানুষরা। 1791 লুই সোরস পালাচ্ছে বিপ্লবের ভয়ে। 1792 রাজতন্ত্রের বিলোপ ঘটছে। 1793 লুই সোরসের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, গিলোটিনে মৃত্যুদণ্ড হচ্ছে। এবং গিলোটিন কি ইত্যাদিগুলো আমরা পরের ক্লাসগুলোতে নিশ্চয়ই পড়বো। রোবসপিয়ারের যে শাসন সেগুলো সম্পর্কে আমরা পরের ক্লাসে পড়বো। নেপোলিয়ন সম্পর্কে পড়বো। তো পরের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা ব্ল্যাকবোর্ড সিরিজ আনছি, আমরা একই সাথে মডেল কোয়েশ্চেন সিরিজ যেখানে 60টা পুরো 10টা ইউনিটকে কভার করে প্রশ্ন বানানো থাকবে। তো সেই সিরিজগুলো আসতে চলেছে ক্রমশই। তো আপনারা সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনাদের উপকার হবে, আপনাদের স্বার্থেই এই কাজগুলো করা। তো বেসিক্যালি এই হচ্ছে মূল ঘটনাগুলো। আচ্ছা, এরপরে আমরা 30টি করে এমসিকিউ একটি ক্লাস শেষে করি, তো সেইগুলো আমরা যদি করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের সূচনা কোন ঘটনার মাধ্যমে ঘটে? অবশ্যই ইম্পর্টেন্ট, বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে ঘটছে। ওকে, আশা করছি মাথায় থাকবে। সেকেন্ড প্রশ্ন, তৃতীয় স্টেটে কারা ছিলেন? কৃষক, শ্রমিক, বুর্জোয়া বা সাধারণ মানুষ বা সবাই? পুরোহিত,